সংবিধান একটি দেশের সর্বোচ্চ আইন, কিন্তু সেই সংবিধানে যখন কিনা সমস্যা থেকে যায়, তখন সেই রাষ্ট্রের ভিত্তি কি শক্ত থাকে? সংবিধান সৃষ্টি করেছিল একটি খুনি স্বৈরাচারকে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধানের সমস্যা নিয়ে, যা সমাধান না করলে দেশ পড়বে আরো বড় বিপদের মাঝে। আমি কে এম জুলকারনাইন, দেশের একজন সাধারণ নাগরিক, আছি আপনাদের সাথে। There are two words that are most frequently used to describe you, and you'll forgive me for saying them. They are autocratic leader. ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য সংবিধান সংশোধন জরুরি। রাজধানীতে এক আলোচনায় এমন মত দিয়েছেন বিশেষজ্ঞরা। চিফ অফ পার্টি, চিফ অফ পার্লামেন্ট এন্ড চিফ অফ স্টেট, আপনি সব পৃথিবীর সবচেয়ে বেশি সাম্যবাদী লোক যেটা আপনি মনে করেন, ওই লোক আপনার টাইরেন্ট হতে বাধ্য। একটি দেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার বজায় রাখার জন্য তিনটি ক্ষেত্র সঠিকভাবে পরিচালিত হওয়া অত্যন্ত প্রয়োজন। 1 নাম্বার, নির্বাচন যেন ঠিকভাবে হয়। 2, সরকারি প্রতিষ্ঠানগুলা যেন সঠিকভাবে পরিচালিত হয়। এবং 3, বিচার বিভাগ যেন স্বাধীন থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের বর্তমানের সংবিধানের অবস্থা অনুযায়ী এই তিনটি ক্ষেত্রের একটি ক্ষেত্রেও সঠিক পথে নেই। 1996 সালে আওয়ামী লীগ সহ অন্যান্য বিরোধী দলের চাপে তৎকালীন সময়ে বিএনপি সাংবিধানিকভাবে আনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংবিধানের 13তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের 4র্থ ভাগের 58 নং অনুচ্ছেদে যুক্ত করা হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মূলত নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হলে নির্দলীয় ব্যক্তিদেরকে নিয়ে গঠিত একটি অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচন হওয়ার পরবর্তীতে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে। মূলত দলীয় কোনো সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না, সেই ধারণা থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারণা প্রবর্তন করা হয়। কিন্তু 2008 সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই সমস্যা শুরু হয়। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে থাকা মহাজোট জাতীয় সংসদ নির্বাচনে 263টি আসনে জয়লাভ করে, অর্থাৎ জাতীয় সংসদের 2/3 অধিক আসন হয় আওয়ামী লীগের। এবং সংবিধানে কোনো পরিবর্তন করতে হলেও জাতীয় সংসদ সদস্যদের 2/3 ভোট প্রয়োজন হয়। অর্থাৎ এইবার আওয়ামী লীগ খেলা শুরু করে সংবিধান নিয়ে। 30 জুন 2011 সালে আওয়ামী লীগের উত্থাপিত পঞ্চদশ সংশোধনী বিল সংসদে গৃহীত হলে দুটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটে। 1, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, অর্থাৎ যেই দলীয় সরকার ক্ষমতায় থাকবে তার অধীনেই নির্বাচন হবে। এবং 2, গণভোট আইন বাতিল। আমাদের সংবিধানে সাংবিধানিক গণভোট আইন ছিল, অর্থাৎ সংবিধানে কোনো কিছু পরিবর্তন করতে হলে সবশেষে জনগণের ভোট নেওয়া লাগতো, সেই জিনিসটিও বাতিল করে দেওয়া হয়। এরপর থেকে আওয়ামী লীগ নিজের ইচ্ছামতো সংবিধান সংশোধন করা শুরু করে এবং নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণরূপে নিজের হাতে নিয়ে নেয়। 2014 এবং 2018 অবৈধ নির্বাচনের পরবর্তীতে আওয়ামী লীগ সরকার একটি অদ্ভুত বিল নিয়ে আসে 2022 সালে। বিলটি হলো প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022। এই নিয়ম আসার পরবর্তীকালীন সময় থেকে একটি সার্চ কমিটি গঠন করা হয় এবং এই সার্চ কমিটি যে সকল ব্যক্তিদের নাম সুপারিশ করবে তাদের মাঝে থেকে 5 জনকে নিয়েই নির্বাচন কমিশন গঠন করা হবে। নিয়মটা পুরোপুরি ব্যাখ্যা করতে গেলে অনেকটা এইরকম: রাষ্ট্রপতি কয়েকজন ব্যক্তিকে নির্বাচন করে একটি সার্চ কমিটি গঠন করবে। এরপরে এই সার্চ কমিটি আপনার 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে রাষ্ট্রপতির কাছে। এরপরে রাষ্ট্রপতি সেই সুপারিশপ্রাপ্ত 10 জন ব্যক্তির মাঝে থেকে 5 জনকে নির্বাচন করে একটি নির্বাচন কমিশন গঠন করবে। কিন্তু সমস্যা হলো, আমাদের সংবিধানের 4র্থ ভাগের অনুচ্ছেদ 48-3 অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত অন্য সকল কার্যক্রমের ক্ষেত্রে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা লাগবে এবং প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে কোনো আদালত তদন্ত করতে পারবে না। অর্থাৎ দিন শেষে রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রীর হুকুম পালন করত এবং এভাবে করেই প্রধানমন্ত্রী দিন শেষে নির্বাচন কমিশনে নিজের পছন্দ মতো মানুষ বসিয়ে নিজের জয়কে নিশ্চিত করত এবং এভাবে করেই হত্যা করা হয় গণতন্ত্রকে।
একটি দেশ দিন শেষে সুন্দরভাবে পরিচালিত হয় বিভিন্ন রাষ্ট্রীয় প্রশাসনের মাধ্যমে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এটা নিশ্চিত করার চেষ্টা করে যাতে করে দেশের সকল ক্ষেত্র সুন্দরভাবে চলতে থাকে। এখানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে পুলিশ প্রশাসন, রেল বিভাগ, ডাক বিভাগ, বিভিন্ন সরকারি ব্যাংক ইত্যাদি। এবং এই সকল ক্ষেত্রে মানুষজনদেরকে নিয়োগ প্রদান করে সরকারি কর্ম কমিশন। আমাদের সংবিধানের ১৩৮ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। কিন্তু সেই আমাদের সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আবার প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোনো কাজ করতে পারবে না। অর্থাৎ দিন শেষে প্রধানমন্ত্রী নিজের ক্ষমতার অপপ্রয়োগ করে প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে নিজের পছন্দ অনুযায়ী লোক বসিয়ে আমাদের দেশের প্রতিটি সেক্টর দুর্নীতিবাজদের হাতে তুলে দেয়। মানুষের শেষ ভরসাস্থল হয় আদালত। অর্থাৎ একটা রাষ্ট্রের মানুষ দিন শেষে ন্যায় বিচার পাওয়ার জন্য তাকিয়ে থাকে বিচার বিভাগের দিকে। এবং এই বিচার বিভাগ যদি কিনা ন্যায় বিচার দিতে চায় কিংবা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় তাহলে বিচার বিভাগকে হতে হয় স্বাধীন। বাংলাদেশের সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদে বলা আছে, প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেবেন সুপ্রিম কোর্টে। আবার অন্যান্য আদালতের ক্ষেত্রে ১১৫ নং অনুচ্ছেদে বলা আছে, বিচার বিভাগীয় পদে কিংবা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি নিয়োগদান করবেন। কিন্তু এখানেও সেই আমরা একই সমস্যার মধ্যে পড়ে যাই। তা হলো প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত রাষ্ট্রপতি কোনো নিয়োগদান দিন শেষে করতে পারবে না। অর্থাৎ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণের মাঝেই দিন শেষে বিচার বিভাগীয় নিয়োগদানগুলো থেকে যাচ্ছে। অর্থাৎ বিচার বিভাগও দিন শেষে স্বাধীন না। তাহলে মানুষ কোথায় গেলে ন্যায় বিচার পাবে? এসব ছাড়াও আমাদের বর্তমান সংবিধানে আরো অনেকগুলো সমস্যা রয়েছে। যেমন বর্তমান সংবিধানের একটা বিশাল অংশ অপরিবর্তনযোগ্য। বর্তমানের সংসদ সদস্য কেউ নিজ দলের বিপক্ষে সংসদে ভোট দিতে পারে না। তাছাড়াও ২/৩ ভোটের মাধ্যমেই সংবিধানের যেকোনো কিছু পরিবর্তন করে ফেলার ক্ষমতা ইত্যাদি আরো অনেক সমস্যা রয়েছে। এখন এই সব সমস্যা থাকা অবস্থাতেই যদি কিনা একটি নির্বাচন হয় এবং ক্ষমতা বদল হয় তাহলে এর বিপুল পরিমাণ সম্ভাবনা রয়েছে যে আমরা হয়তোবা আরেকটি স্বৈরাচারী ব্যবস্থার মাঝেই চলে যাব। কারণ বর্তমান সংবিধানটাই স্বৈরাচার প্রডিউস করার মতো একটি ব্যবস্থা হয়ে আছে। বর্তমানে আমাদের যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংশোধন করার কোনো ধরনের কোনো ক্ষমতা নেই। কারণ সংবিধান সংশোধন করতে প্রয়োজন হয় নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত পার্লামেন্ট। কিন্তু বর্তমানে আমাদের পার্লামেন্ট বা সংসদ ভেঙে দেওয়া হয়েছে। সেই কারণে পার্লামেন্টের মাধ্যমে এই মুহূর্তে সংবিধান সংশোধন করার উপায় নেই। কিন্তু বিকল্প একটি পন্থা রয়েছে। বাংলাদেশের জাতীয় ক্রাইসিসের সময় রাজনৈতিক দলগুলোর সম্মতিতে সংবিধান বহির্ভূত সমাধান হওয়ার দৃষ্টান্ত আমাদের ইতিহাসে রয়েছে। আমরা যদি কিনা স্বৈরাচারী এরশাদের আমলের দিকে তাকাই তাহলে তার আমলে ১৯৮৯ সালে বাংলাদেশের সংবিধানের ৯ম সংশোধনী হয় এবং উপরাষ্ট্রপতি পদ ফিরিয়ে আনা হয়। এই উপরাষ্ট্রপতি পদ ফিরিয়ে আনার ক্ষেত্রে নিয়ম করা হয় নির্বাচিত সংসদ সদস্যরা ভোট প্রদান করার মাধ্যমে উপরাষ্ট্রপতিকে নির্বাচন করবে। ১৯৯০ সালে এরশাদ পতন আন্দোলন সফল হওয়ার পরবর্তীতে প্রশ্ন ওঠে কে তাহলে রাষ্ট্রপতির ভার গ্রহণ করবে এবং কিভাবে করে আমরা একটা সাধারণ নির্বাচনের দিকে যেতে পারি, গণতন্ত্রের মুক্তি ঘটাতে পারি। সেই মুহূর্তে সকল রাজনৈতিক দলের সম্মতিতে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিনকে কোনো নির্বাচন ছাড়াই সরাসরি উপরাষ্ট্রপতি পদে নিয়োগ প্রদান করা হয় এবং শাহাবুদ্দিন উপরাষ্ট্রপতি পদে নিয়োগ পাওয়ার পরপরই ওই ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তারিখেই এরশাদ পদত্যাগপত্রে অফিসিয়ালি সাইন করে। অর্থাৎ রাষ্ট্রপতি পদ থেকে এরশাদ পদত্যাগ করে এবং নিয়ম অনুসারেই তখন শাহাবুদ্দিন হয়ে যায় রাষ্ট্রপতি এবং যার ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে ১৯৯১ সালের জেনারেল ইলেকশন দেখতে পাই। বর্তমান সময়েও আমাদের সমপর্যায়ের কিছু একটা করা লাগবে। যদি আমরা সংবিধান সংশোধন করতে চাই তাহলে সকল রাজনৈতিক দলের সম্মতিতে কিংবা প্রয়োজনে একটি গণভোট আয়োজন করে জনগণের প্রত্যক্ষ সম্মতিতে গণপরিষদ গঠন করার মাধ্যমে আমাদেরকে সংবিধান সংশোধনের দিকে যাওয়া লাগবে। কারণ বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি সর্বোচ্চ গেলে হাইকোর্টে রিট করার মাধ্যমে কয়েকটি সংশোধনী অবৈধ ঘোষণা করার মাধ্যমে সেগুলোকে বিলুপ্ত করতে পারে, যেমনটা কিনা পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে অলরেডি হাইকোর্টে রিট করা হয়েছে। কিন্তু সংবিধানকে যদি একেবারে ঠিকমতো সংশোধন করতে চাই আমরা তাহলে বর্তমানে গণপরিষদ গঠন করে সেটাকে সংশোধন করা লাগবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই।
আর একটি মাত্র উপায় আছে, নির্বাচন একটা দিতে হবে। সেই নির্বাচন হওয়ার পরে অর্থাৎ জেনারেল ইলেকশন, সংসদ নির্বাচন হওয়ার পরে সংসদ প্রার্থীরা মিলেই, নির্বাচিত সংসদ সদস্যরা মিলেই আমাদের এই যে সংবিধান রয়েছে সেটাকে সংশোধন করবে। কিন্তু সেই ক্ষেত্রে আসলে জনগণ কতটুকু ভরসা করবে, কারণ যদি কিনা বিএনপি অথবা জামায়াত বা যেই দলই ক্ষমতায় আসুক সেই দল সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কতটুকু ভরসাযোগ্য হবে, কিংবা 2/3 ভোট আদৌ গুলির ক্ষেত্রে পাবে কিনা সেই নিশ্চয়তা নেই। সেই দিক থেকে বর্তমানে গণপরিষদ গঠন করা একটি আইডিয়াল সিদ্ধান্ত হলেও হতে পারে। দিন শেষে আমরা সকল জনগণ আসলে এই জিনিসটাই চাই যে এই সংবিধান, যে সংবিধান দিন শেষে একটি স্বৈরাচারী খুনি হাসিনার মতো মানুষের জন্ম দিয়েছিল, সেই সংবিধানটি সংশোধন হোক, যাতে করে সংবিধান ব্যবহার করে আর দেশের সাধারণ মানুষকে কেউ জুলুম নির্যাতন না করতে পারে। খোদা হাফেজ।